সেদিনের ঘটনার আজ প্রায় ১ সপ্তাহ হতে চলল। সেই যে অরু ঘর মেরেছিল আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল অরুর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় অরু নিজেকেই নিজে ঘরবন্দি করে রেখেছে। অরুর দু চোখে সব কিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর অরু এখানে কৃতিককুঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে অরুর। তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউই নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্যে পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে ওর মুখ দিয়ে করলো আর অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গুমোট হয়ে থাকা ওর মন মস্তিষ্ক ও ধরেই নিয়েছে ওর আর কৃতিকের দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলেই প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হয়ে যায় বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্ত চাতকের মতো। অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই ওর, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সেই কখন থেকে বসে আছে ওর ভাবনারা যেন অন্তহীন। ওর দুঃখগুলো বোঝার সাধ্যি নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে ওর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে অরুর, আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে অরু ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই লোকটা ভেতরে প্রবেশ করে টেবিলের উপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে, আফা জলদি খায়া লয়েন, নইলে অনু আফায় আবার আমার লগে চেত দেখাইব। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদায় জানায়। লোকটা চলে যেতেই অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে ওরু বিস্মিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার্স রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। ওরুর কথা কানে নিল না রেজা। সে এগিয়ে গিয়ে ডিভানে পার উপর পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই ওরফে নাগর জায়ান কৃতিক তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকেও এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবুও এত তেজ দেখাস কোথায় পাস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তে টকবগিয়ে উঠল অরুর। ও দুকদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে আঙুল তুলে বলল, আপনি এখন যেখানে পা তুলে বসে আছেন ওই গদিটাও ওনার টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কী করে আমার রুমে আসার? অরুর কথা শেষ হতেই রেজা ওর আঙুলটা ধরে হ্যাঁচকা টান দিয়ে ওরুকে ডিভানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জায়ান কৃতিকের বউকে বিয়ে করব, তারপর দেখাবো এই রেজার সাহস আদতে কতখানি। রেজার কথায় ওর ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, আপনি না আপাকে ভালোবাসতেন, এই কদিনেই ভালোবাসা শেষ হয়ে গেল? ওর কথা রেজা তাচ্ছিল্য করে হেসে বলে, ভালোবাসা মাই ফুট, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত চর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন তার শাস্তি স্বরূপ আপনার চোখ দুটোই তুলে দেবে জায়ান কৃতিক, শুধু অপেক্ষা করুন। এমনিতেই জায়ান কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা, তার উপর অরুর কথায় কথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে। যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালে বেডে পড়ে আছে, তার উপর এখনও কি ভরসা মেটার? ব্যাপারটা বুঝে আসতেই রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের উপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসা আর আগুনটা মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে খেয়ে হারালো রেজা। এক হাত দিয়ে ওর চুলগুলো মুষ্টিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আর কয়েকদিন পরে করতাম সেটা এখনই করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই অরু, কারণ তুই হলি আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছু বলা বা করা মানেই জায়ান কৃতিকের কলিজায় আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাব সেটা আমি আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল অরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী,
উপরওয়ালার নাম নিয়ে ৩ কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃতিকের সাথে তুলনা করা বন্ধ করুন। তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে ২ হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অরু। তারপর তাড়াহুড়ো করে ডিভান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে। কিন্তু যেতে আর পারল না। তার আগেই ওর টপসের কলারটা শক্ত হাতে টেনে ধরল রেজা। একটানে অরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙিয়ে দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনাও করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে অরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মা থরথরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখিয়ে রেজাকে দমানো যাচ্ছে না মোটে। সেই ভেবে অপারগ অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল। রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখনের পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? ক্রুর হেসে কথাটা বলে রেজা যখনই ওর কাছাকাছি আসতে উদ্যত হয় ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতের চপেটাঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে ২ কদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতেই ওরু দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনুর মুখশ্রী, যেন এক্ষণে রেজাকে সর্বশের বা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের উপর এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে, আপা। বিকেল ছাপিয়ে গধূলি আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা আধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আজান। বোধ হয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অনু তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে। তাই কোনোরূপ সময় নষ্ট না করে হাত বাড়িয়ে ওর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসলো অরু। অতঃপর সেগুলোকে হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে ওরু শুধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে ওর কথায় মাঝপথে অনু মুচকি হেসে ওর কপালে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে, এই সপ্তাহেই তোর ফ্লাইট, কৃতিক ভাইয়ের কাছে চলে যা অরু, তার তোকে প্রয়োজন। ওরু ছলছল চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরেও বলে উঠল, আপা তুই জোগাড় করেছিস সেগুলো, কিন্তু তুই তো। অনু এবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথাই শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমিই করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ার অমন অবস্থা শুনলে তুই আদৌ ঠিক থাকতে পারতিস? ওরও মাথা তুলে ওনোর চোখে চোখ রেখে শুধালো, কী হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ার এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে। তখনই ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেক দিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ার ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তোর যখন জ্ঞান ফিরল তখনও কৃতিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুই অসুস্থ ছিলি। এমন একটা সময়ে যদি তোকে এসব জানাতাম, তুই ঠিক থাকতিস বল? কৃতিকের বিগত ১.৫-২ মাসের কন্ডিশন শুনে অরুর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবুও অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা এসব কী বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোরই কথা বাড়ানোর উপায় ছিল না। অরু কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনও আপার উপর রাগ করে থাকবি? অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, একটুও না, তুই বেস্ট আপা। তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর কন্দনরত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসলো। তারপর হাসতে হাসতে বলল, ইউএসএ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি। মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেল বোধ হয়। অনুর কথা শুনে ওরু এবার কাঁদতে কাঁদতে ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে ওরু একটু হাসলো। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটুখানি আলোকছটা উকি দেওয়ার মতোই অরুর একটুখানি হাসিতে মুহূর্তেই প্রফুল্লতার সজীব হয়ে উঠল অনুর হৃদয়, মন, সব কিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু, আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে তৃতীয়বারের মতো আমেরিকার মাটিতে পা রাখল অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একাই এসেছে অরু। একাই এসেছে বললে ভুল হবে। মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনের কিছু কিছু পরিস্থিতিতে যেমন উপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএতে আসাও তেমনই একটা জীবনযুদ্ধ ছিল, যা অরু অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন
উবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও ওরু জানে না কৃতিক আদৌ বাড়িতে নাকি হসপিটালে। এদিকে নতুন কেনা ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে, প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়ও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা, সেই হিসেবে মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এখনও অনেকটা পথ যাওয়া বাকি, যদিও ওরু আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিককুঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতে গাড়ির ব্যাকসিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়ে ওরু কাল যখন ওরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল আজমেরি শেখ কেন যেন তখনও নিশ্চুপই ছিলেন। বোধ করি তার দাম্ভিকতা, তার জিদি মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিন। তবে বিগত কয়েকদিন আগের ঘটনার প্রেক্ষিতে ওরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, না পারলে প্রয়োজন নেই, তবু একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকেই আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমের শেখ টু শব্দটিও করেননি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে ওরু পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে সেদিন জানিও আমি চলে আসবো। এবারে গভীর গলায় ছোট করে উত্তর দিলেন আজমেরি শেখ, ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে ওরও কি একটু কষ্ট পায়নি? পেয়েছে তো। তবে ও সেটা নিছকই আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? ওরও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর মাতা মহাদয়া অরোরা জায়ান। হঠাৎ গাড়ির ব্রেক কষে সম্বিত ফিরে পেল ওরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াট হ্যাপেন? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই ওরুর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলো কাঁপছে, খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনার ইতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো ওরু। সন্ধ্যা রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতেই ওরু স্পষ্ট দেখলো এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতে আতঙ্কে রক্তশূন্য হয়ে গেল ওরুর মুখ চোখ। ও চকিতে পেছনে ঘুরে লোকটাকে কিছু বলতে যাবে, তার আগেই দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের আর একটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওরু অস্ফুট বলে উঠল। ওরুর মুখ থেকে বাবার শব্দটা উচ্চারিত হওয়ার আগেই গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের উপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওরুর ক্লান্ত পরিশ্রান্ত আসার শরীরটা। এক্সকিউজ মি স্যার, ইউ ক্যান্ট স্মোক রাইট নাও। কথাটা বলে কৃতিকের হাত থেকে দিশালাই আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিন তাকিয়ে চোখমুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর উঠে চলে গেল কেবিনের ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, যার দরুন প্রত্যয় ওকে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিনরাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইলো, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখলো প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞেস করবে, তার আগেই প্রত্যয় বলে, হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই? বাড়িতে ফিরবো, ছোট্ট করে উত্তর দিল কৃতিক। কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসাই ভ্রুকুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি। কৃতিক ক্যানোলা হাতেই শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলে ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো ফিট আছেন? ডক্টর বলেছে আপনি ফিট নেই, আরও ট্রিটমেন্টের প্রয়োজন। আগেরবারও অনেক করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করব, এখানে আর এক মুহূর্ত নয়। কৃতিকের কথার পাছে প্রত্যয় কিছু বলবে, তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তার স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের উপর। ওপাশ থেকে কে কী বলছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও শিট, এখনও পাওনি? দেখো আশেপাশে খোঁজও, পেয়ে যাবে। ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথায় ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গম্ভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে পাওয়া যাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরু। অরুর নামটা শোনা মাত্রই কৃতিক দুহাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, অরুর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে কৃতিককে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতো নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ে দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি প্রত্যয়? আমার বউ ইউএসএতে আসছে অথচ আমি জানি না, আমাকে আগে জানাওনি কেন? ওয়াই? প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে, কোম্পানির
কাজে নিজে যেতে পারিনি বলে গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু শাট আপ। কৃতিকের ক্রুদ্ধস্বর থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থ মেরে বসে কিছু একটা ভাবলো, অতপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খোলো ফার্স্ট। তৎক্ষণাৎ দুহাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল, কী বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিচড়ে খুলতে খুলতে বলল, ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগত্যা উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুড়িটা গায়ে চড়িয়ে মাথার বাজকাট স্টাইলে চুল আর সেলাইয়ের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, এয়ারপ্লাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিয়ে প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়লো। দুনিয়া উল্টে গেলেও হয়তো ওরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে এয়ারপ্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতেই কোনো রকম আজে বাজে কথা না গিয়ে কৃতিক সরাসরি বলল, এই একটা নাম্বার দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড করো আমার। যেহেতু কৃতিকের ভাবভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন করলো না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়লো কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ ওরও যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতে গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনে টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিংয়ে মেসেজ আসায় গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটা এক নজর চোখ বোলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো। চোখ দুটো রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিড মিটারে 100-র উপর গতি তুলে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটা 8-এর ঘরে গিয়ে ঠেকলে তবেই সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশ তো 8টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে 8টার সময়ও মিয়ে যাওয়া সূর্যকিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হু হু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু 8টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিক দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকের রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দু একজনের তো চোখ আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়ে। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকেই এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো এক নির্জন এলাকার। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট ছোট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাটাতেই। আর এই মুহূর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়ে ধরেই তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জুড়ে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে। তবুও সে সব কিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক, কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। ওর হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু, তোর কাছেই তো ফিরে যেতাম। ইভন হাউ। দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়াচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় অ্যাপেল খচিত মুঠোফোনটিতে হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সম্ভিত ফিরে এলো কৃতিকের। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ো এয়ারপ্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে, হ্যালো। ও পাশে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরেই। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কাইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব। তবে ওর গলাটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে হাইওয়ের মাঝখানে গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা বড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছুই বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসী সুরে ডেকে উঠল অরুকে, অরু জান আমার। কৃতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজের কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহাতীত চোখ তার রং পাল্টালো মুহূর্তে। হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে কৃতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করলো। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, হু দ্য হেল আর ইউ ফাকিং অ্যাসহোল। কৃতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা, সুরত আর ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালই। অথচ ওপাশের লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা যান।
আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রুকুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কী চাই? ওরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ুকাল ফুরিয়ে দেব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়েও লোকটার হেলদোল দেখা গেল না। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবাজান, তোমার বউকে কিচ্ছু করবো না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো আর তোমার বউকে সহি সালামত বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স। কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাইও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে, মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রেজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম বিডিতে, কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির, তার উপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলে আই ওয়াজ স্পিচলেস। ব্যাস তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কাজ আমি তোমার মতো বাংলাদেশি ইয়াং বিলিয়নিয়ারের আগে আগে দুটো দেখিনি। যদিও কৃতিক নিজেকে বিলিয়নিয়ার দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দুহাতে কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী, এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে অরুর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরও বেড়ে গেল। কখন আবার অরুকে রাগের বশে আঘাত করে বসে এই পাগলটা। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করলো। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সারা শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবাজান, চালাকি করার চেষ্টা করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃতিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক এবার হকচকিয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি, আর আগে আপনার অ্যাড্রেস দিন, আমি একাই আসবো, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবলো, পরক্ষণে বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি। বাই এনি চান্স চালাকি করার দুঃসাহস দেখালে আই সোয়ার হাত পায়ের সবগুলো রক কেটে এখানেই ফেলে রেখে যাব মেয়েটাকে। মাইন্ড ইট, ডোন্ট ডেয়ার টু টাচ হার। লোকটার মুখের উপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃতিক অপারগ, অবুঝ আর নাজেহাল। এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, টাকাটাও দেবে। তবুও যদি অরুর অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তির আর কী বা হতে পারে। সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান্ট কৃতিক কল কেটে দিতেই লোকটা এক মনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আটকে উঠল অরু। অরুকে আচানক লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখ আচরণে বারংবার আটকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটার চোখ দিয়েই খুন করে ফেলবে ওকে, সেই সাথে জ্বালিয়ে দেবে সব কিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করে চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এভাবে আগমনে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শির দ্বারা অতিক্রম করে গেল হিমশীতল ঠান্ডা স্রোত। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ের তো চাপা কান্না। অরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটা বোধহয় আনন্দই পেল। বেশ সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাস ফ্যাসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একই বুলি আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট সাইজের চাকু বের করে অরুর হাতে একটা টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমতো অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে তার আগেই ছোট্ট দোচালা কুটিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠল অন্য কেউ। কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইকুই শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারো আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য চালাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরবিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত, তাই চারিপাশে আরও বেশি নিস্তব্ধতায় ছেয়ে আছে। চোখের সামনে
বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটি ছোট সাইজের কুটির ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই। তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করলো কৃতিক, এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠাম দেহি বয়োজ্যেষ্ঠ একজন। ষাটোর্ধ্ব এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধে হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেললো ও। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইশতিয়াক পাঠান একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের মধ্যে একজন। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কারণে এরা এখনও দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুঁতে পারে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা কিছু ভুল হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোক কী করে অরুর বাবা হলো, সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমেরি শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল, সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইশতিয়াক পাঠানের আগমনে ভাবনার শুধু ছিল কৃতিকের। সম্ভিত ফিরে এলে ওর দৃষ্টি বরাবর এসে হাজির হয়ে লোকটা ষাটোর্ধ্ব, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সব কিছু দেখলে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ড্যাডি। এই লোককে দেখেই কৃতিক বোধ হয় আজ ঠাওয়ার করতে পারলো যে ওর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণেই কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে লোকটা ওরুকে কিডন্যাপ করেছে, ওরুকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃতিক হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গম গম আওয়াজে বলল, হোয়ার ইজ মানি? লোকটার কথায় দু পয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছিল কৃতিক, হোয়ার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেই ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অগত্যা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙুল উঁচিয়ে পেছনের কটেজ ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে ওর সন্ধান পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাবভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা এই মুহূর্তে ওর সেফটির থেকে আর কিছু জরুরি হতে পারে না। $10 মিলিয়ন না, সেই ভেবে কৃতিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতে মোবাইল স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটা টুকতে টুকতে সন্দিহান গলায় শুধালো, ওরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসলো। কি ভয়ানক সেই নীরব হাসি তা বলে বোঝানোর নয়। হাসতে হাসতে আস্তে করে জবাব দিল সে, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টের টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকেই কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানী জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোতে হাত দিতেও এইটুকু দ্বিধাবোধ করেনি কৃতিক। যদিও বা ওর সব অ্যাকাউন্টগুলো এখনও শূন্য ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি যায় আসে? ওরু যে ঠিক আছে, এটাই তো শান্তি। ডান। কৃতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতঃপর কাউকে ফোন করে কানে লাগালো, ব্লুটুথের সাহায্যে বলল, চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃতিকও ফোনের কাছে কিছু একটা চেক করলো, অতঃপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিক দিয়ে ইশতিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিয়ে কৃতিক লঞ্চ ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আড়াআড়ি একটি দৃশ্য, দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃতিক আরও একবার ফোন চেক করলো। ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে এক নজর কৃতিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসল লোকটা। অতঃপর কানে লাগালো ব্লুটুথে অপর পাশের কাউকে হিসিয়ে বলল, জাস্ট বার্ন ইট। কৃতিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি কটেজগুলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল কৃতিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আশা করেনিও। এই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুটিরগুলোতে নজর বলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো কৃতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়া ভাবে হেসে বলল, কেন যেন মনে হয়েছিল বাবা জীবন আমাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই ছোট্ট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমি ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নিজের বউকে বাঁচাবে? কথা বলতে বলতে ভাবলেশহীন হয়ে ঠোঁট উল্টালো লোকটা। কৃতিকের চোখে তখনও জ্বলে উঠছে তীব্র রাগের অগ্নিফুলঙ্গ। মারাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর। চোখের সামনে কটেজগুলো পুড়ে যাচ্ছে, ভেতরে ওরু। ওদিকে লোকটা হাসি দেখে রাগ সংবরণ করার উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে দুটুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুয়ের মাঝে আটকা পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল,
আমি তোর থেকেও জঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকি, এই যা। কৃতিকের কথায় এবার সত্যি সত্যি লোকটা কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারল না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন দিক থেকে লোকটার নাক বরাবর ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে চোখের পলকে লোকটার হাত পা সব বেঁধে ফেললো অ্যালিসা। তবে লোকটা এখনও খ্যাক খ্যাক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছে মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়ে জ্বলন্ত কটেজের থেকে অরুর চিৎকারের আওয়াজ ওর পা দুটো থমকে গেল। এতক্ষণের রাগঢাক সব ঠিকিয়ে তুলে হুট করে একটা ভয়ানক কাজ করে বসলো কৃতিক। কোনো কিছু না ভেবে এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়লো জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এহেন কাণ্ডে চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠলো অ্যালিসা। এই প্রথমবার অ্যালিসার কণ্ঠস্বর ভয়ার্ত শোনালো। অকুত ভয় মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেললো হুট করে। আর হবে নাই বা কেন? ওরা তো একজন আরেকজনকে আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণে অর্ণব আর সায়ার পুলিশ আর ফায়ার ফাইটার্স নিয়ে হাজির হয়েছে, ততক্ষণে কৃতিকার হদিস নেই। কারণ ইতিমধ্যে কটেজগুলোর সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে এক একটা কটেজকে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসী অগ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়লো একই সাথে। কৃতিক এত সহজে হার মানার ছেলে নয়। খুব অল্প বয়সী জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়া ও বরাবরই বেপরোয়া স্বভাবের। কলিজার মধ্যে ভয় ডর কিছুই নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে, সেটা শুধুমাত্র অরুকে হারানোর ভয়। সেই ভয়ে আগাগোড়া তটস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে অরুর জন্যই জ্বলন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছেও। ছোট্ট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোয়ার কুণ্ডলিতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোয়ার মধ্যেই ছুটে গেল অরুর নিকট। অরুর হাত পা মুখ সব কিছু চেয়ারের সাথে বাঁধা, লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই, মাথাটাও টলছে। অরু হয়তো ভেবেই নিয়েছিল এটাই ওর শেষ। কিন্তু হঠাৎ করেই সবসময় মতো আধারের মরিচিকার মতো একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়ার, ওর জায়ান্ট কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ ব্যাকুল চিত্তে পরখ করছে অরু। কৃতিক হুডি পরে আছে, মাথাটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা, তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারলো অরু। সেই সাথে কৃতিক শুকিয়েও গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণার ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল অরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সব কিছুকে ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসা ছটফট করে উঠল অরু। মুখ বাঁধা অবস্থাতেই কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে সেদিনের সেই স্বপ্ন অরু যখন গভীর চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, স্বয়ং কৃতিকই টেনে ধরেছিল। কারণ ও এতদিন এইটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত ওই লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে অরুর হাত পায়ের বাঁধন খুলে দিতেই অরু তৃষ্ণার্ত চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাপা কাপা হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তীক্ষ্ণ গালে। সেখানে সেভাবে দুহাত রেখে এক ধ্যানে দেখতে লাগলো নিজের ফেরারি ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এই মানুষটাকে স্পর্শ করলেও ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে অরুর। চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে অরুর হাতে ঠোঁট চুয়েছে, কি ছোঁয়ায়নি। তার আগেই চেতনা হারিয়ে কৃতিকের বুকেই ঢলে পড়ল অরু। ফায়ার ফাইটারদের সাহায্যে অচেতন অরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরে ফেলেছে ইউএসএ পুলিশ। কৃতিক অরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুর আব্বা, আগেই বলেছিলাম তোকে আমি কৃতিক এতটাও ভদ্রলোক নই। এবার জেলে গিয়ে ডিসাইড কর 3 মিলিয়ন দিয়ে কি করবি। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলেই বড় মাথাওয়ালাদের পা চেটে বেরিয়ে আসবি। তোকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ঠিক যা যা করা দরকার আমি তাই করব। প্রথমে আমেরিকার গভর্নমেন্টের কঠোর শাস্তি ভোগ করে নে, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর যমদূত হব। তুই আর এ জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলে লোকটার মতো করে নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মতোই ভয়ানক ছিল সেই হাসি। একটা ছোট্ট জায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে ঘুমাতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে অরুর। অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গাটুকুতেই এবার একটু আরাম করে শুলো অরু। ওর মাথার নিচে বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতা বিগত 2 মাস ধরে ওরও কত খুঁজেছে তারই আত্মা নিয়ে। অথচ আজ হুট করে এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজে থেকেই ধরা দিল। এর প্রশান্তি
আর কী বা হতে পারে? এত কিছুই ভাবতে ভাবতে ঘুমের ঘোরেই শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষল ওরু বরাবরের মতো বদ অভ্যাসের বশবর্তী হয়ে। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল ঠিক তখনই টনক নড়ল অরুর। কারণ এখান থেকে ভেসে আসছে অরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস, ওর প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যানলি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকেই পায় অরু। তাহলে কি এটা কৃতিক? প্রশ্নটা মস্তিষ্ক ছুতেই তন্দ্রা ছুটে গেল অরুর। তৎক্ষণাৎ চোখ খুলে দেখতে পেল এটা অন্য কারণ নয়, স্বয়ং কৃতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশ্বাসের তালে তালে বারবার ওঠানামা করছে ওর চোখের সামনেই। তার মানে কি এটা স্বপ্ন ছিল না? কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরফড়িয়ে উঠে বসলো অরু। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গায় স্থির, তার মানে চলছে না। আর অরু এতক্ষণ ধরে কৃতিকের বুকেই শুয়ে নিরিবিলি ঘুমোচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে অরুর নজর গেল কৃতিকের দিকে। সেই তখন থেকে ওর পানে নিষ্প্রভ চোখে চেয়ে আছে। চোখের সামনে জলজান্ত কৃতিককে দেখতে পেয়ে ওর উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তুমি? না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে ওরুকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে হ্যাসকিশোরে বলল, সে ইট অ্যাগেন বেবি। কি? অরুর ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনি না, আবার ডাক তুমি করে। কৃতিকের কথায় অরুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনাল জল। কৃতিকের এই সামান্য কথাতে কী যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না অরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধহয় অরুর নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত। কিন্তু হায়, অরুর সেই সাধ্য নেই, কোনোদিন ছিলও না। তাই তো নিজের স্বামীর জীবন মরণের সন্ধিক্ষণে ও পাশে থাকতে পারেনি অরু। এক নজর দেখতে পারেনি তাকে। কতবার যে নির্ঘুম কাটিয়েছে, কত রাজ্যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথ চেয়ে। কতদিন মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা ওকে কেন অবহেলা করছে সেই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটাই চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখালে কেই বা ঠিক থাকতে পারে? অরুও পারেনি। অগত্যায় কেঁদে উঠছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে। হতবিবল কৃতিক কন্দনরত অরুর দিকে মাথা নুইয়ে ওর চুলগুলো আলতো হাতে মুষ্টিবদ্ধ করে একই সুরে বলল, কি হলো ডাক? কৃতিক ওর জন্য এমনভাবে ব্যাকুল হয়ে উঠেছে দেখে অরুর আর নিজেকে সামলাতে পারল না। মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটো স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো অরু। কান্নার তোরে বেড়েছে, বই কি কমেনি। সেই কান্নারত আওয়াজে কৃতিকের ঠোঁটে চুমু খেয়ে রিনরিনে আওয়াজে অরু বলল, তুমি আমার। তুমি যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবুও দয়া করে আর দূরে যেও না, মরে যাব আমি। অরুর এহেন কথায় কৃতিক শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয়ে কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাঁ পাশটা। অগত্যাই অরুকে হ্যাঁচকা টানে মেরে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরল ওর ছোট্ট নারী শরীরটা। অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজে কৃতিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সেই চিন্তায় তো এখন আমার প্রেশার ফল হয়ে যাচ্ছে। ওরও কাঁদতে কাঁদতে জবাব দিল, আপনি মরে গেলে আমিও মরে যেতাম। আর কারোর ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। ওর কথা শুনে কৃতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছনে রেখে ওর জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এতটা পাগল কবে হলি ওরু? ওরও নাক টেনে বলল, জানি না। বেবি, এবার না হয় আমার সাথে এই অচেনা শহরে থেকে যা। মাঝে মাঝে তোকে নিয়ে যাব বাংলাদেশে, কিন্তু সারা জীবন আমার সাথেই থাকবি তুই। আমি আর দূরত্ব চাচ্ছি না ওরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথা শুনে ওর হুডির ফিতে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, থেকে গেলে কি করবেন? ওর তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল ঠেকিয়ে কৃতিক হিসিয়ে বলল, আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। ওর ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃতিকের হাতের স্পর্শ প্রগাঢ় হলো যে সেভাবেই জিভ দিয়ে অধর ভিজিয়ে কৃতিক জবাব দিল, আমিই মারবো, আবার আমিই আদর করব, সব আমিই করব, আর কেউ না। কারণ তুই আমার যতখানি আছিস আমি তার থেকেও তোকে আরও বেশি করে চাই। হার্টবিট দেয়ারে কৃতিকের হাত দুটো অবাধে বিচারণ করছে ওর জামার ভেতরে। এহেন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ হয়ে আসছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে নিয়ে যেতে পারল না। ওরও চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের উপর। আর না তো কৃতিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং ওরুর উন্মুক্ত পিঠে আদুরে হাত বোলাতে বোলাতেই অধর ডোবালো ওরুর ওষ্ঠাধরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু পাল্টা চুমুতেই দুজনই ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনকে, হৃদয় মন সব কিছু। কৃতিক বরাবরই বেসামাল, অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার উপর অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এহেন অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিতেই দু হাতে টেনে উপরে
উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে। ওরও কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃতিককে। ঠিক এমন সময় হুট করে কি যেন দেখে ভূত দেখার মতো চমকে উঠল অরু। তড়িৎ গতিতে কৃতিককে সাথে সরে গিয়ে ওর পেছনেই মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময় অরু হঠাৎ করে সরে গিয়েছে যে কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারলো না। সহসে অরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমেটিয়ে বলে উঠল, তোর মাসে কয়বার পিরিয়ড হয় বলতো ইডিয়েট? ওরু অবুঝের মতো চোখ কুচিয়ে বলল, আমি কখন বললাম? ওরুর শরীর ঠিক আছে ব্যাপারটা বুঝে আসতে কৃতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, তাহলে দূরে সরে গেলে কেন? বোঝার চেষ্টা কর, একটু কাছে আয় আমার। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল অরু, চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে। অরুর চোখের ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতেই দেখলো জানালা দিয়ে সায়ার, অর্ণব, অ্যালিসা চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়ে আছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিতে কোনোরূপ গুরুত্ব না দিয়ে কৃতিক পেছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা অরুকে উদ্দেশ্য করে বলে উঠল, বেবি জানালাটা লাগিয়ে দেবো তাহলে? চুপ করুন। কৃতিকের কথা শেষ হওয়ার আগেই অরু এমন চিৎকার দিল যে কৃতিক কেন ওদের তিনজনের কানের পর্দায় তালা লেগে গিয়েছে। মাঝরাতে কৃতিকের বাড়ির ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুয়ে দিয়ে একটু পরে কৃতিকও নেমে এলো নিচে সিঁড়ি ভেঙে। নামতে নামতে বিরক্ত আওয়াজে কৃতিক বলল, কি ব্যাপার, তোদের বাড়িঘর নেই, এখানে কি চাস? কৃতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বলল, তুই আমাদের খোটা দিচ্ছিস? তুই জানিস আমার নেটওয়ার্ক কত? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না। অর্ণবকে ডেকে বলল, সিরিয়াস আলাপ হচ্ছে, এখানে জেকে পারলে বুদ্ধি দি। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বলল, কি হয়েছে বল, কি এমন জরুরি কারণে তোদের মাঝে রাতে গোল মিটিং বসেছে বল? অর্ণব বলল, খুবই জরুরি কারণ। তুই একটু সায়রকে টিপস দে তো ভাই, বেচারা বাসর তো দূরে থাক, বউকে একটা চুমু অবধি খেতে পারছে না। কৃতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্দেহান গলায় বলল, কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হারবাল অর্ডার দেবো নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলে, আরে ধুর, এমন কিছু না, বুঝিসই তো নার্ভাস, সবেই তো আর তোর মতো না যে গাড়ি ঘোড়ার মধ্যেই সব কিছু। হুট করে অ্যালিসার চোখ পাকানো থেকে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বলল, ও এই ব্যাপার, 2 প্যাক মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে, দেখবি শুধু চুমু না আরও অনেক কিছু খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সায়র ভ্রু কুঞ্চিত করে বলল, তুই কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না, বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়, বউ আমার ব্যক্তিগত মাল। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তা তো রাস্তাতেই দেখে এলাম। সায়র রাস্তার কথা বলতে কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, দূর শালা, এতক্ষণ ধরে নিজেকে সামলাচ্ছিলাম, দিলি তো মনে করিয়ে। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কি বা করবে, একা হাতেই সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে 2 একটা চুমু খেতে পারে।